বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিক ক্লাস নং 10 নিয়ে আজকে আলোচনা করব। আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সে ক্লাসটি হচ্ছে ব্যাংক অ্যান্ড চেক রিলেটেড জার্নাল। এই ক্লাসটি প্রতিটি মানুষের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এই জন্য যে ব্যাংকের সাথে ট্রানজ্যাকশান প্রত্যেকেরই করতে হয়। তো এই ট্রানজ্যাকশানগুলো যাতে নির্ভুল এবং সঠিকভাবে আমরা করতে পারি এবং হিসাবের প্রাথমিক বইতে এন্ট্রি করতে পারি, সেজন্যেই এই ক্লাসটি আমাদেরকে শিখতেই হবে। আমরা প্রথমে আসি, ব্যাংক কি বা কী ধরনের লেনদেন করে থাকে সেটা আমরা একটু শিখতে চেষ্টা করি। ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সাধারণত আমানতকারীদের নগদ অর্থ এবং মূল্যবান সম্পদ জমা রাখে এবং ওই আমানতকারীগণ নির্দিষ্ট সময়ে তাদের প্রয়োজন অনুসারে ব্যাংকের নির্দিষ্ট ডকুমেন্টের ভিত্তিতে তুলতে পারে। সেই ধরনের প্রতিষ্ঠানকে সাধারণত ব্যাংক বলা হয়। তো এখন এই যে এই ব্যাংক সাধারণত বিভিন্ন প্রকার ট্রানজ্যাকশন করে থাকে, বিভিন্ন ওয়ে লেনদেন করে থাকে। এই লেনদেনগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে সহজে আমরা জার্নালগুলো করতে পারবো। এখন আসি আমরা কী ধরনের ট্রানজ্যাকশনগুলো করে। নগদ টাকার ট্রানজ্যাকশন করে, ব্যাংক নগদ টাকা জমা রাখে, আবার জমাকৃত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে আসতে হয়। ব্যাংক চেকের মাধ্যমে টাকা জমা রাখে, আবার চেকের মাধ্যমে টাকা পরিশোধও করে দেওয়া হয়। যেমন ব্যাংক চেকের মাধ্যমে টাকা পরিশোধ করে, রিসিটের মাধ্যমে টাকা জমাও করে থাকে। ব্যাংক বিলস পেয়েবলের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে, আবার বিলস রিসিভেবলের মাধ্যমে টাকা আদায়ও করে থাকে। ব্যাংক টিটি ডিডি পে অর্ডারের মাধ্যমে টাকা গ্রহণও করতে পারে, আবার পরিশোধও করতে পারে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে বিবিএস এবং বিবিএ এর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং বেসিক অ্যাকাউন্টিং থেকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করছি। আজকে আমরা শিখব জেনারেল জার্নাল রিলেটেড ব্যাংক এবং চেক সংক্রান্ত সকল জাবেদাগুলো আমরা শিখব। তো এখন ব্যাংক যে ট্রানজ্যাকশন করে তার হেড কী কী ডেবিট হয়, কী কী ক্রেডিট হয়, সংক্ষেপে আগে আমরা একটু বুঝি। ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়, কেননা আমরা জানি জার্নাল করতে হলে ডেবিট এবং ক্রেডিট অবশ্যই নির্ণয় করতে হবে। ডেবিট মানে হচ্ছে সুবিধা গ্রহণকারী, ক্রেডিট মানে হচ্ছে সুবিধা প্রদানকারী। প্রত্যেকটা জার্নালে আমাদেরকে সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারী নির্ণয় করতে হবে এবং ডেবিট ও ক্রেডিট দিয়ে সেটা হিসাবভুক্ত করতে হয় এবং করতে হবে। তাহলে কোন পক্ষ ডেবিট পক্ষ হবে, কোনটা ক্রেডিট পক্ষ হবে, সেটা জানার সংক্ষিপ্ত একটা কৌশল হলো, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো এমন কথা যদি উল্লেখ থাকে, ব্যাংকের টাকা বেড়ে যায়, ব্যাংক সুবিধা গ্রহণ করে, যেই কারণে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। যদি ব্যাংকে কোনো একটা হিসাব খোলা হয় তাহলে সেখানে ব্যাংকে সুবিধা গ্রহণ করে, কেননা আমরা নগদ টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলি। তো ওখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট না লিখে লিখব ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট লিখব, কেননা এই হিসাবটা চলমান থাকে, রানিং থাকে, দীর্ঘদিন থাকে। সুতরাং ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টকে আমরা ডেবিট লিখব। যদি কোনো একটা চেক পেয়ে এবং ওই চেকটা যদি আমরা ব্যাংকে জমা দিই, অথবা তৃতীয় পক্ষ যদি কোনো একটা চেক ব্যাংকে জমা দেয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক সুবিধা গ্রহণ করে বলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। আবার ব্যবসায়ের প্রয়োজনে যদি কোনো নগদ টাকা আমরা তুলে নিয়ে আসি, কোত্থেকে আনলাম, ব্যাংক থেকে আনছি, তাহলে আমরা যেহেতু ব্যবসা রক্ষণাবেক্ষণ করি, ব্যবসায় ম্যানেজার, ব্যবসায় হিসাব রক্ষক, সেহেতু আমাদের কাছে ব্যাংক থেকে নগদ টাকা আসে। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা গ্রহণ করে, যে কারণে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, আর ক্রেডিট ব্যাংক থেকে আসছে, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে।
কিন্তু যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটা পক্ষ নির্ণয় করতে হবে। ব্যক্তিগত প্রয়োজন বলতে বোঝানো হচ্ছে মালিক পক্ষ, ম্যানেজার হোক, এমডি হোক, অ্যাকাউন্ট্যান্ট হোক, ব্যক্তিগতভাবে ব্যাংক থেকে টাকা তোলার কোনো অথরিটি নাই। যদি ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন হয়, তাহলে সবসময় ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হবে আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করা হয়, তাহলে এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে ব্যাংক, একটা পক্ষ হচ্ছে প্রদেয় বিল। তো প্রদেয় বিল যখন পরিশোধ করা হবে, যেই খাতে টাকা যায় সেই খাত ডেবিট হয়, তাহলে প্রদেয় বিল হিসাব ডেবিট হবে আর ব্যাংক অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। কিন্তু যদি ব্যাংক কর্তৃক কোনো প্রাপ্য বিলের টাকা আদায় হয়, তাহলে এখানেও দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে ব্যাংক, একটা পক্ষ হচ্ছে বিলস রিসিভেবল। তাহলে যখন প্রাপ্য বিলের মাধ্যমে ব্যাংক টাকা আদায় করে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। মঞ্জুরিকৃত সুদ যদি হয়, অর্থাৎ আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখি, ওই টাকাটার উপর ব্যাংক 6 মাস এবং 1 বছর পর পর ইন্টারেস্ট জমা করে, লাভের টাকাটা ওখানে জমা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়া মানে ব্যাংকের টাকা বেড়ে যাওয়া, যে কারণে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্রেডিট কী হবে আমি একটু পরে আসছি। অপরপক্ষে ব্যাংক যদি কোনো চার্জ ধার্য করে, তো চার্জগুলো কীরকম হতে পারে? যেমন ব্যাংকের সাথে অনেকগুলো ট্রানজ্যাকশন হয়, টিটি হয়, টিটি চার্জ দিতে হয়, ডিডি হয়, ডিডি চার্জ দিতে হয়, ফে অর্ডার হলে ফে অর্ডার চার্জ দিতে হয়। এইভাবে যদি কোনো চার্জ ধার্য করা হয়, তাহলে ওই চার্জটা আমাদেরকে পরিশোধ করতে হয়। তো যখন আমরা পরিশোধ করি, তখন সেটাই কী করতে হবে? ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে আর ব্যাংক চার্জটা ডেবিট হবে। কোন খাতে আমাদের টাকাটা যাচ্ছে? যেমন স্যালারি খাতে টাকা গেলে আমরা লিখি স্যালারি হিসাব ডেবিট। এখন এই চার্জটা আমাদের যাচ্ছে ব্যাংক চার্জ হিসাবে, সুতরাং ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। এখন আসি আমরা প্র্যাকটিক্যাল কিছু ট্রানজ্যাকশন করব, এবং এই ট্রানজ্যাকশনগুলো আশা করি আমরা খুব সহজে করতে পারবো, যেই কারণে আমরা সবাই একটু চেষ্টা করি সবাই নিজে নিজে করার জন্য। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসো আমরা কিছু প্র্যাকটিক্যাল ব্যাংক সংক্রান্ত এবং চেক সংক্রান্ত ট্রানজ্যাকশনকে জার্নাল করি। তোমরা অবশ্যই মনে রাখবে, এই ব্যাংক এবং চেক রিলেটেড জার্নাল পরীক্ষায় অবশ্যই 1টি বা 2টি থাকবেই এবং থাকে। তা আমরা এই জার্নালগুলো করতে পারলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। নাম্বার 1, ক্যাশ ডিপোজিট ইনটু দ্য ব্যাংক টাকা 2000। আমরা দুটা পক্ষ বের করি, একটা পক্ষ হচ্ছে ব্যাংক, একটা পক্ষ হচ্ছে ক্যাশ। তাহলে সুবিধা গ্রহণ করছে কে? আমরা নগদ টাকা দিয়েছি, আমাদের থেকে ক্যাশ চলে গেছে, আর ব্যাংক টাকাটা গ্রহণ করেছে। তো ব্যাংক সুবিধা গ্রহণ করেছে বলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্যাশ আমাদের থেকে চলে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে এখানে টাকা হচ্ছে 2000 ডেবিট হবে, 2000 ক্রেডিট হবে। নাম্বার 2, এ কারেন্ট অ্যাকাউন্ট ওয়াজ ওপেনড ইন দ্য ব্যাংক টাকা 10,000। আমরা ব্যাংকে একটি চলতি হিসাব খুলেছি এবং সেজন্য 10,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে একটি চলতি হিসাব, ব্যাংকের চলতি হিসাব খোলা হয়েছে। তাহলে এখানেও দেখো আমাদের টাকা চলে গেছে ক্যাশ, কিন্তু টাকাটা কোথায় গেছে? ব্যাংকে গেছে। তো ব্যাংক সুবিধা গ্রহণ করেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড জার্নাল করার জন্য আমরা লিখব ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কেননা যেহেতু এই অ্যাকাউন্টটা কন্টিনিউ চলবে, চলমান থাকবে, সেজন্য আমরা লিখব ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আসি আমরা নাম্বার 3 জার্নালটা আমরা করতে চেষ্টা করি এবং সহজে তোমরা আমার সাথে করতে চেষ্টা করো। চেক রিসিভড ফ্রম রাশেদ, ইট ওয়াজ ডিপোজিটেড ইন দ্য ব্যাংক টাকা 5,000। রাশেদ থেকে একটি চেক পেয়েছি এবং ওই চেকটাকে ব্যাংকে জমা দিয়েছে।
তাহলে যখন চেক জমা দেওয়ার নগদ টাকা দেওয়া সমান কথা, এটা মাথায় রাখতে হবে। চেক পাওয়ার নগদ টাকা পাওয়া সমান। তাহলে আমরা রাশেদ থেকে যে চেকটা পেয়েছি সেটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। তাহলে যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক সুবিধা গ্রহণ করেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর কার থেকে পেয়েছি? রাশেদ থেকে পেয়েছি, রাশেদ অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 5000 ডেবিট, 5000 ক্রেডিট। নাম্বার 4, উইথড্রল ফ্রম ব্যাংক টাকা 2000, ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 2000। এখানে আমরা বুঝতে হবে যে অফিসের প্রয়োজনে তোলা হয়েছে, কারণ এখানে পার্সোনাল কোনো কথা উল্লেখ নাই। এরকম উল্লেখ না থাকলে অবশ্যই বুঝতে হবে যে অফিসের প্রয়োজনেই উত্তোলন করা হয়েছে। তাহলে এখন আমাদের কাছে কি আসছে? সুবিধা গ্রহণ আমরা কি করেছি? আমরা নগদ টাকায় সুবিধা গ্রহণ করেছি। কোত্থেকে? ব্যাংক থেকে আসছে। এর জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ডেবিট হচ্ছে 2000, ক্রেডিটে 2000। নেক্সট নাম্বার 5, উইথড্রল ফ্রম দ্য ব্যাংক ফর পার্সোনাল পারপোজ টাকা 2000। যদি এইরকম বলা থাকে উত্তোলন করা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে, তো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে আমি বলেছিলাম এই টাকাটা ব্যবসায় আসে না, এই টাকাটা মালিকের নিকট চলে যায়। আর মালিকের নিকট যখন যাবে তখন ড্রয়িং অ্যাকাউন্ট লিখতে হয়। ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, টাকাটা আসছে কোত্থেকে? ব্যাংক থেকে, ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 2000 ডেবিট এবং 2000 ক্রেডিট। নাম্বার 6, দ্য বিল পেয়েবল টু দ্য ব্যাংক হ্যাজ বিন পেইড টাকা 3500। খুব সহজভাবে আমরা বুঝি, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 3500। তো ব্যাংক কর্তৃক যদি প্রদেয় বিল পরিশোধ করা হয়, তাহলে ব্যাংকে পরিশোধ করেছে কোন খাতে করেছে? প্রদেয় বিলের খাতে করেছে। তাহলে বিলস পেয়েবল ডেবিট, আর টাকাটা গেছে ব্যাংক থেকে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 3500, ক্রেডিটও 3500। নাম্বার 7, তোমরা নিজে নিজে সমাধান করো। দ্য অ্যামাউন্ট অফ দ্য বিল ডিউ টু দ্য ব্যাংক ওয়াজ কালেক্টেড টাকা 4000। অর্থাৎ কি বলা হয়েছে? ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় হয়েছে 4000। তাহলে এখন এই ব্যাংক টাকা আদায় করেছে কিসের পারপাস? প্রাপ্য বিল পারপাস। তাহলে সুবিধাটা গ্রহণ করেছে কে? একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে বিলস রিসিভেবল। তাহলে সুবিধা গ্রহণ করছে ব্যাংক, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা হচ্ছে 4000 ডেবিট, 4000 ক্রেডিট। নেক্সট নাম্বার 8, দ্য চেক রিসিভড ফ্রম মহসিন ওয়াজ বাউন্সড। খুব ভালো করে বুঝতে চেষ্টা করি। মহসিনের নিকট থেকে একটা চেক আমরা পেয়েছিলাম। এই চেকটা ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক বলল যে এই অ্যাকাউন্টে কোনো টাকা নাই। এটাকে ডিসঅনার্ড বলা হয়, বাউন্সড বলা হয়, প্রত্যাখ্যান বলা হয়। তো এরকম পরিস্থিতি হলে কি হবে? আমরা টাকা পাইতাম মহসিনের নিকট, মহসিন আমাদেরকে একটা চেক দিয়ে দিয়েছে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা নাই। যখন আমরা টাকাটা রিয়ালাইজের জন্য ব্যাংকে দিলাম, ব্যাংকে দেখলো তার অ্যাকাউন্টে টাকা নাই। তাহলে যখন আমরা টাকা নাই আবার মহসিনকে চার্জ করব, এই জন্য মহসিন অ্যাকাউন্ট ডেবিট। যেহেতু টাকা নাই তখন ক্রেডিট করেছিলাম, এখন ডেবিট, আবার পুনরায় ডেবিট করব। অর্থাৎ মহসিন অ্যাকাউন্ট ডেবিট। আর এই টাকাটা কোথায় নাই? ব্যাংকে নাই, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 2000 অ্যাকাউন্ট ডেবিট হবে, টাকা 2000 ক্রেডিট হবে। নেক্সট নাম্বার 9, দ্য চেক ডিপোজিটেড ইন দ্য ব্যাংক ওয়াজ বাউন্সড ডিসঅনার্ড। ব্যাংকে একটা চেক আমরা জমা দিয়েছিলাম এবং ওই চেকটার জমা দেওয়ার পর সেটা প্রত্যাখ্যাত হলো। অর্থাৎ আমরা কোনো একটা কাস্টমার, এখানে মহসিন ছিল, এখানে কিন্তু কোনো কাস্টমারের কথা উল্লেখ নাই। তো যেই কোনো একটা চেক যদি আমরা ব্যাংকে জমা দেই, তখন ব্যাংকে ওই অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে কি করতে হয়? যার থেকে চেকটা আসছে তাকে ডেবিট করতে হয়। তাহলে এখানে তো নাম নাই, যেহেতু নাম নাই আমরা লিখব অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। কেননা যে কাস্টমার কাছে টাকা পাই নাই সে কাস্টমারকে আবার ডেবিট করব এবং ব্যাংকে টাকা নেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করব।
নাম্বার 10, সার্ভিস চার্জ ডিডাক্ট বাই দ্য ব্যাংক টাকা 1000। খুব সহজভাবে বুঝতে চেষ্টা করি। সার্ভিস চার্জ আমাদের কাছে চার্জ করা হয়েছে 1000। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাংক যখন কোনো চার্জ করে সেই চার্জটা আমাদেরকে পরিশোধ করতে হয়। তো কোন খাতে টাকাটা যাচ্ছে? ব্যাংক সার্ভিস চার্জ খাতে যাচ্ছে। এই জন্য ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কেন টাকাটা ব্যাংকেই জমা হবে। সুতরাং ব্যাংক থেকে টাকা কমবে, অর্থাৎ আমি যে চার্জটা কাটছে সেই চার্জটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে ব্যাংকের মধ্যে কী করে ব্যাংক থেকে কেটে দিবে, আমার সার্ভিস চার্জটা ওখানে পরিশোধ করা হবে। তো টাকাটা ওরা কি করলো, আমার অ্যাকাউন্ট থেকে লেস করে দিয়েছে, জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। কোন খাতে লেস করছে? সেটা ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট। সুতরাং কোনো চার্জ যদি কর্তন করা হয়, ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ইন্টারেস্ট স্যাংশন বাই দ্য ব্যাংক টাকা 500। ব্যাংক কর্তৃক যদি কোনো মঞ্জুরিকৃত সুদ হয়, অর্থাৎ আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখি ওই টাকার উপর যদি কোনো সুদ দিয়ে দেয়, সেটা আমরা হয়তো জানি না, একসময় গিয়ে পাই যে আমাদের টাকা বেড়ে গেছে। এর অর্থ হলো আমাদেরকে সুদ মঞ্জুর করা হয়েছে। তো টাকাটা বাড়ছে কোথায়? ব্যাংকে বাড়ছে। এটা আমার ব্যক্তিগত, আমি টাকাটা পাইনি, কিন্তু যখন চেকের মাধ্যমে উঠাবো তখন পাবো। এই জন্য ব্যাংকে যেহেতু বাড়ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কোন পারপাস বাড়ছে? আমি যদি বলি যে ভাই আপনারা আমাকে 500 টাকা দিলেন, কোন পারপাস দিলেন, তখন সে বলবে ব্যাংক ইন্টারেস্ট পারপাস দিলাম। তাহলে ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কোন খাতে? ইন্টারেস্ট খাতে, ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট। টাকা 500, ক্রেডিটও 500। এটা আরেকটি গুরুত্বপূর্ণ একটি এন্ট্রি। এই এন্ট্রিটা বুঝলে আমরা অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। টাকা 2500 ওয়ার উইথড্রন ফ্রম দ্য ব্যাংক। আমরা ব্যাংক থেকে 2500 টাকা উত্তোলন করেছি ফর দ্য অফিস, অফিসের জন্য। তাহলে কি বললো? ব্যাংক থেকে 2500 টাকা অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো। অফ হুইচ টাকা 500 ওয়ার লস্ট অন দ্য ওয়ে। তার মধ্যে পথে 500 টাকা চলে গেছে, চুরি হয়ে গেছে বা হারিয়ে ফেলছি, লস্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তো এখন বুঝতে হবে, যেহেতু আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি, আমরা পেয়েছি ক্যাশ, কিন্তু এই ক্যাশ টাকাটা হওয়ার কথা ছিল 2500 টাকা, এখানে হবে 2000 টাকা। কেন? আমরা কিন্তু ক্যাশে আমাদের কাছে বর্তমানে 2500 টাকা নাই, আছে 2000। আর 500 টাকা কোথায় গেল? সানড্রি এক্সপেন্স, বিবিধ ক্ষতি হয়ে গেছে এটা। তো যদি কোনো ক্ষতি হয় সেটাকে সানড্রি এক্সপেন্স হিসাবে ডেবিট করতে হয়। ক্ষতি মানে ডেবিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2000, সানড্রি এক্সপেন্স ডেবিট 500, টোটাল টাকা হচ্ছে 2500। আর এই টাকাটা আমরা কোত্থেকে আসছে? ব্যাংক থেকে আসছে, এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 2500। My dear student, if you understand easily this class, please you can like, share and subscribe. Thank you very much. See you next another important class.